নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। চটজলদি অ্যাপটি রেজিস্টার করুন এবং চলে আসুন ইউটিউবে, সিটিভি একেডি প্লাস ইউটিউব চ্যানেল। সেখানে এই মুহূর্তে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান লাইভ চলছে, পরবর্তীতে এর ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন। তবে অবশ্যই সিটিভি একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে যখন সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান পোস্ট হবে তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান আমরা বারংবার একটাই কথা বলি যে এই অনুষ্ঠানটা সব বিষয়ে জ্যোতিষকে নিয়ে কথা বলে, বিজ্ঞানসম্মত জ্যোতিষকে নিয়ে কথা বলে। এখানে অন্য আর কোনো বিষয় নেই, এখানে বিজ্ঞান আছে জ্যোতিষ মতে। যে বিজ্ঞান, যে জ্যোতিষ আমরা বিশ্বাস করতে বাধ্য, আর যার কথায় আমরা বিশ্বাস করি এবং যে কথাটা আমরা ভীষণভাবে মানি, তার একটা কথা কিন্তু ফলে গিয়েছে। তিনি কিন্তু শুরুতেই বলেছিলেন, এই বছরের শুরুতেই, যে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, ফসলের ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। আর সেই একই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বছরের মাঝ বরাবর এসে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। তবে তাছাড়াও সরাসরি কথা বলুন বলে নাম্বারটা যাবে, এখনও যাচ্ছে, সেখান থেকে নাম্বারটা নিন, ফোন করুন। আজকে দাদার সঙ্গে কথা বলুন, কারণ দাদা আজকে শুরুতেই এসেই বলেছেন যে প্রচুর ফোন কল নেবেন, কথা বলবেন। তাহলে চলুন, যার অনুষ্ঠান তার কাছে চলে যাই। জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ রয়েছেন আমাদের সঙ্গে, তিনি কি বলছে শুনবো। দাদা অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। আগে এই মার্জনা চেয়ে নিচ্ছি যে আজকে একটু আমার শারীরিক ব্যাটারি ডাউন আছে, বুঝলেন তো। তা আপনারা ফোন কল করুন, তাতে যদি একটু চার্জড হই আর কি। নিয়মিত অভ্যাস, মানে বিগত বেশ কয়েক বছরের অভ্যাসবশত আপনাদের সামনে চলে এসেছি আর কি। যেরকম আসি প্রত্যেক মঙ্গলবার দুপুর 1:35, না তো আমি এসে বৃষ্টিকে বলছিলাম বাড়িতে শুয়ে থাকলেই ভালো হতো, যা শরীরের অবস্থা। যার ফলে আগে মার্জনা চেয়ে নিচ্ছি শিলিগুড়ির মানুষের কাছে। আগামীকাল শিলিগুড়ি ছিল, আপনারা ফোন কল করে সবাই টাইমও নিয়েছিলেন, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু শারীরিক কারণে আমি সেটা পোস্টপোন করেছি। পরে ডেট হলে নিশ্চয়ই জানিয়ে দেবো। যারা সামনাসামনি এসে কথা বলবেন তো ভেবে রেখেছেন, তারা পরের ডেটের জন্য অপেক্ষা করুন। আর তার মধ্যে তো অনেকেই অলরেডি অনলাইন কনসালটেশনের জন্য রাজি হয়ে গেছেন। তাদের সাথে আগামীকাল নয়, আগামী পরশু কথা বলবো। নিশ্চয়ই আমার হেল্পলাইন ডেস্ক থেকে সেটা আপনাদের বলা হয়েছে এবং আপনারা সেই রেসপন্সও করেছেন যারা অনলাইনে কথা বলতে চান। সুতরাং শিলিগুড়িতে যাদের বুকিং ছিল তারা আগামী বৃহস্পতিবার, যারা অনলাইনে চাইছেন তাদের সাথে অবশ্যই আমি কথা বলবো। আপনাদের সেই সময় নির্ধারণ করে দেওয়া হবে, অবশ্যই কথা বলবো। আর যারা সামনাসামনি এসেই আমার সাথে কথা বলবেন ভাবছেন, তাদের পরবর্তী ডেটটা আমি দেখে নিই, সেই মতো যখন দেব তখন আপনাদের সঙ্গে সাক্ষাতে কথা হবে। না যেতে পারার জন্য মার্জনা করবেন। কি করব বলুন, পহেলা সুখ নিরোগী কায়া, তো সেখানে অর্থ অনেক পরে আসে। যার ফলে সুস্থ শরীরটাকে না রাখতে পারলে আর আপনাদের সঙ্গে কথাবার্তা বলা, রোজগার করা, এইগুলো কি করে করি। যার ফলে আজকে এই ডিসিশানটা নিলাম, মার্জনা করবেন। আর শুরুতেই বৃষ্টি বলল, আমি বৃষ্টি আপনাদের সঙ্গে রোজের মতো আজকেও আছি। আমার শুনে মনে হচ্ছিল বৃষ্টিকে আর বলার প্রয়োজন আছে যে বৃষ্টি আমার আপনার সাথে আছে। তার কারণ সেটা তো অন্ততপক্ষে আপনি আমি হাড়ে হাড়ে অনুভব করতে পারছি যে বৃষ্টি আমাদের সঙ্গে, মুখে বলুক আর না বলুক, কীরকমভাবে ওতপ্রোতভাবে এই বছর জড়িয়ে আছে, তাই না। তো যাই হোক, সবই গ্রহগত ইফেক্ট। যারা সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় চোখ রাখেন বা সিটিভিএনে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে চোখ রাখেন, তারা তো শুনেইছিলেন যে এই বছর বৃষ্টিপাত কীরকম হবে, কোথাও কোথাও ইরাটিক হবে। সেটাও কিন্তু হচ্ছে, সব জায়গায় একই ধরনের বৃষ্টি কিন্তু হচ্ছে না। এটাও একটা চিন্তার বিষয় এবং এটারই কথা বলা ছিল, কারণ গ্রহযোগ সেই দেখছি। দেখুন, যারা আবহাওয়াবিদ তারা কিছুটা অবশ্যই, উষ্ণায়ন তো বিশ্বের সাপেক্ষে একটা বড় ইস্যু, যার ফলে যে দেশগুলো সাধারণভাবে একটু শীতকালীন দেশ, সেখানে প্রচণ্ড গরম পড়ে গেছে, কোথাও দাবানল তৈরি হয়ে যাচ্ছে। সেটা তো আমরা সারা বিশ্বের দিকে নজর দিলেই দেখতে পাচ্ছি। সুতরাং উষ্ণায়ন কোন পর্যায়ে নিয়ে গেছি আমরা সেটা বুঝতে পারছি এবং তার ফলত সুপার এল নিনোর প্রভাবে এই ইরাটিক বর্ষণ বা অতিবর্ষণ কোথাও কোথাও
সেটাও আবহাওয়াবিদরা কেউ কেউ বলছেন, তবে স্বীকার করছেন যে পুরোটাই সুপার এল নিনোর প্রভাবে হচ্ছে এরকম নয়, এটা আরও গবেষণা করতে হবে তাদের, সেটা তাদের বিষয়ে তারা করবেন। কিন্তু গ্রহযোগ অনুযায়ী একটা যখন চান্দ্র বছর এবং সৌর বছর শুরু হয়, সেটা একটা প্যাটার্ন সাধারণভাবে দেখায় আগামী চান্দ্র বছর এবং সৌর বছরে কী ধরনের বৃষ্টিপাত হবে, কী ধরনের কৃষিজ দ্রব্য উৎপন্ন হবে, কী ধরনের চাষাবাদ হবে তার ফলে, এবং সামগ্রিক শস্য শ্যামলা ধরিত্রী কীরকমভাবে থাকবে, তার ফলে কত অর্থনৈতিক উপার্জন হবে। তার কারণ দেখুন, যুগের পর যুগ অতিক্রম করে একমাত্র শাস্ত্র জ্যোতিষশাস্ত্রই তো আজ অবধি এখানে এসে পৌঁছেছে। মহারাজারা যখন রাজত্ব করতেন তখন তো তার কাছে কোনো রকম নাসা থেকে আমাদের ইসরোর স্যাটেলাইট ছিল না, কিংবা আবহাওয়াবিদরাও ছিলেন না। তখন যারা ছিলেন তারা হচ্ছেন রাজজ্যোতিষী ছিলেন। তারা এই বাৎসরিক যে প্রবেশের কুণ্ডলী, অর্থাৎ চান্দ্র বছর এবং সৌর বছর, এই দুটোকেই অ্যানালিসিস করতেন সেই অঞ্চল সাপেক্ষে, সেই দেশ সাপেক্ষে, এবং সেই সমস্ত রাজজ্যোতিষীরাই আগাম একটা ভবিষ্যৎবাণী করার চেষ্টা করতেন যে সেই সৌর কিংবা চন্দ্র বছরে কী ধরনের বৃষ্টি সম্পাত হবে, নাকি খরা হবে, কী ধরনের চাষাবাদ হবে। কারণ বরাবরই কৃষি তো অর্থনীতির অন্যতম স্তম্ভ, সুতরাং কী ধরনের চাষাবাদ হবে, কোন ধরনের শস্য বেশি উৎপাদন হবে, বা অতিরিক্ত বৃষ্টিতে বেশ কিছু ফসল নষ্ট হয়ে মূল্যবৃদ্ধি হবে কি না। অর্থাৎ তখনকার দিনে চাষাবাদ নষ্ট হয়ে বন্যায় ভেসে গেলে সাধারণভাবে কী হতো, রাজারা যে পরিমাণ খাজনা পাওয়ার কথা সেটা পেতেন না। আর আধুনিক যুগে সেই এফেক্টটা অন্যভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় এসছে। অতিরিক্ত বৃষ্টির জলে যদি আমাদের কৃষিজীবী মানুষদের ফসল ডুবে যায়, ভেসে যায়, যার ফলে বাজারে যেটার প্রয়োজনীয়তা আছে, ডিম্যান্ড আছে, সেই পরিমাণ আমদানি কম হবে ফসল নষ্ট হওয়ার জন্য, এবং আমদানি কম হওয়ার জন্য যেটা হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি হবে। সিম্পল ইকোনমিক্স। এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার আমার গ্যাটের কড়ি থেকে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সকল কিছুর ওপরই চাপ পড়বে। সেই রাজারাজরাদের সময় থেকে আধুনিক সময় গ্রহ নক্ষত্র তো তাদের মতো অবলীলায় নিজেদের অ্যাক্সিসে ঘুরেই চলেছে, আর ঘুরে ঘুরে যে প্যাটার্নগুলো তৈরি করছে, সেই প্যাটার্ন অনুযায়ী জ্যোতিষশাস্ত্রে যে ফলাদেশ করার কথা মুনি ঋষিরা বলে গেছেন, বা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন বিদগ্ধ জ্যোতিষমণ্ডলী যেগুলো অ্যানালিসিস করে গেছেন, সেগুলোকে ধরেই আধুনিককালে আমি বা আমার মতো যে মানুষরা বলার চেষ্টা করেন, পশ্চিমবঙ্গে খুব একটা বেশি মানুষ এইসবের ধার ধারেন না। তার কারণ তারাপীঠে হঠাৎ করে রিসেপশনে আগুন লেগে এসি ডাক্ট দিয়ে ধোঁয়া গিয়ে 9 জন মানুষ মরে যেতে পারেন, তার জন্যে কৈশিকী অমাবস্যায় ভিড় কম হবে মা তারার কৃপা লাভের জন্য, এটা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তার কারণ তাদের মৃত্যু ছিল, তাই মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যু কাদের কিভাবে হবে, মানে হঠাৎ করে মৃত্যু হবে কিনা, এবং সেই মৃত্যুটা অ্যাক্সিডেন্টাল ডেথটা কেন তীর্থক্ষেত্রে হলো, এটাও জ্যোতিষশাস্ত্র থেকেই প্রেডিক্ট করা যায়, অন্য কোনো শাস্ত্র থেকে করা যায় কি না আমি জানি না। সুতরাং অকাল মৃত্যু হলো, কিন্তু তীর্থক্ষেত্র হলো। অকাল মৃত্যু তো নানা জায়গায় হয় মানুষের, এবং একাধিক মানুষেরও একসাথে হয়, নানা অ্যাক্সিডেন্টাল পারপাস হয়, অন্যান্য যুদ্ধ বিগ্রহের সময় হয়, যেটা আমাদের কপালে না থাকলেও আমরা তার এফেক্টে পড়ে যাই। মানে কপালে না থাকলে মানে সেই সময় মৃত্যু যোগ না থাকলেও। কিন্তু যখনই কোনো মানুষ তীর্থক্ষেত্রে গিয়ে তার জীবনের পরিসমাপ্তি হয়, কিন্তু সেটা কোনো আকস্মিক দুর্ঘটনায়, সেটার মধ্যে কিন্তু খুব একটা পিউরিটি নেই। মানে তীর্থক্ষেত্রে গিয়ে, কোনো তীর্থক্ষেত্র দর্শনে গিয়ে কোনো মানুষ পরলোক গমন করলেন, তার জন্যে স্পেসিফিক গ্রহযোগ থাকে। কিন্তু তীর্থক্ষেত্রে মারা গেলাম আমি,
কিন্তু অ্যাক্সিডেন্টাল, সেখানে কিন্তু গ্রহযোগের পরিবর্তন হবে। সুতরাং এর ফলে কি তারাপীঠে আপনারা মা তারার কাছে গিয়ে কৈশিয়ং অমাবস্যায় কামনা করতে ভুলে যাবেন? হাতে ওই সব কী সব 3-4-5টা কী সব প্লাস্টিকের গুলটি গুলটি পাকানো এখন সব রিসলেট পরছেন, পুরুষ মহিলা নির্বিশেষে। ওটা পরলে কোটিপতি হবেন। ওটা পরেই আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কৈশিয়ং অমাবস্যাটা যাক। বিভিন্ন ফেসবুক বা ইনস্টা বা ইউটিউবে, ইভেন সিটিভিএনের মতো টিভি পর্দাতেও দেখবেন, ওখানেও গিয়ে মানুষ যাগযজ্ঞ করছে, যার হাতে ওই ধরনের রিসলেটও পড়া আছে, যিনি ওইগুলো পড়লে নাকি কোটিপতি হবেন। আবার মা তারাকে গিয়েও যজ্ঞে আহুতি দিচ্ছেন, ওখান থেকেও কোটিপতি হতে হবে। কে যে কোটিপতি আমাদের বানাবে এটা ঠিক আমি বুঝতেই পারছি না। টুলু মণ্ডলের হাতে যা ছবি এখন অবধি দেখা যাচ্ছে, তাতে তো আমি কোনো রিসলেটও দেখিনি। যদিও ওনার রামপুরহাটে বাড়ি, কিন্তু যেহেতু অন্য ধর্মাবলম্বী, উনি, আমি জানি না কৈশিয়ং অমাবস্যায় কত মায়ের চরণে উনি ফুল বেলপাতা দিয়েছিলেন। রোজগার তো বাপু করেছিলেন, সোজা পথে করুন আর বাঁকা পথে করুন। আমাকে তো টুলু মণ্ডল যদি লাইনটাও শিখিয়ে দেয় বাঁকা পথে এইভাবে রোজগার করা যায়, আমার গ্রহযোগে অত ক্ষমতা নেই, আমার দ্বারা হবে না, একদম স্বীকার করছি ওপেন। আরে সেটাও তার ক্যাপাসিটি, ওটাকে আমরা অস্বীকার করতে পারি না। তিনি কোটিপতি তো হয়েছেন, পন্থা যাই হোক। এবার আপনাকে যারা ওই রিসলেটগুলো বেচছেন, আপনি নাকি কোটিপতি হবেন, আপনি কোটিপতি না হন, তারা হয়ে যাচ্ছে। তার কারণ আমি জানি না দাম কত, 1-2 হাজার টাকার মধ্যে হওয়া উচিত। তো সেরকম পড়ে ঘুরছেন সবাই। ও ঠিক আছে 1000, এখন বৃষ্টি যদি ভাবে আমি একটা ওই যুবসাথী বা কিছু অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছি 3000, চলো 1000 ইনভেস্ট করি, 1500 ইনভেস্ট করি, তাতে যদি আমি কোটিপতি হই। কিচ্ছু গেল এলো না, ওর ইনভেস্ট করে দিল, কিছুই হবে না ও। কিন্তু ওই 1500 করে 1500 লোকের থেকে যদি রোজগার করা যায়, ইন্টু করে দেখুন তো হাতের মুঠো ফোনটায়, যিনি ওগুলো আপনাদের বেচলেন অনলাইনে অফলাইনে যেখানে হোক, তিনি কত কামালেন। ঠিক একইভাবে কৈশিয়ং অমাবস্যাই হোক, তারপরে মহালয়া অমাবস্যা হোক, তারপরে দীপান্বিতা অমাবস্যায় হোক, এই যে আপনি আমি কিলো কিলো ঘৃতাহুতি দিচ্ছি, ফুল বেলপাতা নিবেদন করছি, প্রত্যেকটা কৈশিয়ং অমাবস্যা কিংবা ফলোয়ারাইনি অমাবস্যা বা মহালয়া বা দীপান্বিতা অমাবস্যায় আপনি আমি প্রাপ্তির কামনায় করেই চলেছি। তাহলে কি আমরা যা পাচ্ছি তার থেকে বেশি প্রাপ্তির জন্য করছি, নাকি আদৌ পাচ্ছি না তাও করে চলেছি? কোনটা সেটা আপনারা ভালো বলতে পারবেন। দুপ্রকারেরই হতে পারে, যে পাচ্ছি না করেই যাচ্ছি। আর এক প্রকারের হয় পাচ্ছি, আরও ভালো চাই মা, হতেও পারে সেটা। এখন পশ্চিমবঙ্গের যত লোক ফুল বেলপাতা দেন এই অমাবস্যাগুলোয়, সবাই যদি 1 নম্বর 2 নম্বর প্রাপ্তি হয়ে গেছে, এবার 3 নম্বর 4 নম্বর প্রাপ্তির জন্য আবার মায়ের পাতায় ফুল বেলপাতা দিচ্ছেন, সেরকম হতো, তাহলে পশ্চিমবঙ্গের এরকম দুরবস্থা তো হওয়ার কথা না। তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক এরকম দুরবস্থা কেন? তাহলে আমাদের ভালো হওয়ার কথা ছিল। একটু ভেবে দেখবেন, কারণ জ্যোতিষশাস্ত্রটা কি ঘটে বলা ভালো, কি ঘটবে, দেশ দশ আবহাওয়া অর্থনীতি সেই সাপেক্ষে বলতে জানি না। মা কালীর পুজো থেকে আজকে মনসা দেবীর পুজো, দুর্দান্তভাবে সব মন্ত্রফন্ত্র বলে দিলাম, আপনাদের জীবন সব একদম চাঙ্গা হয়ে যাবে। আরে চাঙ্গাটা কি হবে? আপনার ভেতরে মূলাধারে যে কুণ্ডলীকৃত সর্পটা আছে, সেই কুণ্ডলীকৃত সর্পটাকে আপনি মূলাধার থেকে কোনোদিন আজ্ঞাচক্রের দিকে ধাবিত করার জন্য কোনো প্রয়াস করেছেন, কোনো সাধনা করেছেন? সেই অর্থে সাধন মার্গে থেকে মন্ত্র জপ করেছেন, যেখানে আপনার ভেতরে যে নাগদেবতা কুণ্ডলী নিয়ে করে বসে আছে মূলাধার চক্রে, সেখান থেকে ফোঁস করে উঠে আপনার আজ্ঞাচক্র অবধি উঠবে? আপনি আমি করি না। তার কারণ ওটায় খাটনি বেশি, কি পাবো জানি না, কারণ আমরা কি চাই তাই আমরা জানি না, যার ফলে সহজে কিছু হয়ে যাবে, লটারি
মতো কিছু যদি পেয়ে যাই, কেউ করে দেবেন, 4টে মন্ত্র উচ্চারণ করলে যদি সবই হয়ে যেত, তাহলে তো পৃথিবীতে কোনো দিক থেকে কোনো দরিদ্রতা থাকতো না, মানে কোনো অজ্ঞানীও থাকতো না। যদি সরস্বতী মন্ত্র জপ করলেই মানুষ জ্ঞানী হয়ে যায়, তাহলে তো সকলেই হতো, তাহলে তো সকলেই আমরা কালিদাস হতাম। হতে পারি কি? পারি না তো। তাহলে দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হতাম, হতে পারি কি? পারি না তো। কেন পারি না? একটু ভাবনা করবেন, চোখটা খুলুন। খুব বেশি পকেটে পয়সা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার আমার নেই, কিন্তু ওই পয়সাটাকে কি করে বার করে নিতে হয় এর আগে আমাদের শাসক দলের লোকেরা খুব ভালো বুঝতো, আর সারা জীবন মোটামুটি বেশ কিছু ভাগ্য ঘুরিয়ে দেবে, কোটিপতি বানিয়ে দেবে, এরকম মার্কা মানে কথা বলা, যার সঙ্গে জ্যোতিষশাস্ত্রের কোনো সম্পর্ক নেই, কিন্তু লোকে কাদা ছড়ে জ্যোতিষশাস্ত্রীদের গায়ে, লোকে বলে ঢপবাজি শাস্ত্র জ্যোতিষশাস্ত্র। তার কারণ, যে ফুল বেলপাতা কেন ফেলাচ্ছে সেও জানে না, আর যে ফেলছে সেও জানে না, হয়ে গেল জ্যোতিষশাস্ত্রের দুর্নাম। কেউ 2-4টে ওই কি ঢুলঢুলি মার্কা প্লাস্টিকের কী সব মাজছে হাতে, লাল নীল হলুদ সবুজ কালো ধূসর, হয়ে গেল জ্যোতিষশাস্ত্রের দুর্নাম। কিন্তু জ্যোতিষশাস্ত্রে কি আমি জানি না, আমার সামান্য কিছু পড়াশোনা রোজ আছে, কোথায় এসব আছে, কে লিখেছে, কে বলেছে, কিভাবে বলেছে জানি না। কেউ ফোনে আছে, নিয়ে ফেলি, চলো বৃষ্টি আমরা। একদম এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। বলুন, কার জন্য? দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কার জন্য বলবেন? আমি ছেলের ব্যাপারে জানতে চাই। ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ। সায়ন দাস। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 31শে অক্টোবর 1997। 31শে অক্টোবর 1997। হ্যাঁ হ্যাঁ। বেশ, বলুন। রাত 10টা। রাত 10টা। কোথায় জন্ম? কল্যাণ। কী বার ছিল? শুক্রবার। 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 মিথুন লগ্ন, তুলা রাশি দেখা যাচ্ছে আপনার ছেলে, তাই তো? হ্যাঁ, তুলা রাশিটা জানি। আচ্ছা, মিথুন লগ্ন এবং তুলা রাশি। মিথুন লগ্ন বাবারে একদম সন্ধি অবস্থায়। আপনি যে টাইমটা বলছেন, এটা কি কল্যাণী জওহরলাল নেহরু হসপিটালের টাইম? হ্যাঁ, এটা কি জওহরলাল নেহরু হসপিটালের দেওয়া টাইম? জওহরলাল নেহরু না গান্ধী? গান্ধী না নার্সিং হোম? না না, নার্সিং হোমে। আচ্ছা, নার্সিং হোমের দেওয়া টাইম। বেশ, এখানে মিথুন লগ্ন 29°36' মিথুন লগ্ন আসছে, বুঝলেন তো? একদম সন্ধিগত মিথুন আর কর্কটের মধ্যে দাঁড়িয়ে আছে আপনার ছেলের লগ্নটা। বলুন, কি জানতে চান বলুন। জানতে চাই ওর কেরিয়ারটা। কেরিয়ার কি এই মুহূর্তে আছে? কেন, কি করছে? 97 সালে জন্ম, তো এমনিও বয়স 31 বছর হয়ে গেল। হ্যাঁ, 97 সালে জন্ম। ও ডিপ্লোমা করার পরে তারপরে এক জায়গায় জবে ঢুকেছিল। এবার ওখানে ঢোকার পর ওখানে ওনারা বলেছিলেন 1 বছর ট্রেনিং করে পরে কনফার্মেশন করে নেবে। তা ওনারা সেটা করেনি। ওনারা 1 বছর পার হয়ে গেছে, তারপরে 1 বছর 2 মাস 3 মাস এরকম চলে গেছে, তাতেও ওনারা কনফার্মেশন করছিলেন না। তারপরে 1.5 বছরের মাথা তখন আমার ছেলে বলেছে যে আপনারা কনফার্মেশন দিচ্ছেন না, আপনাদের সঙ্গে তো আমার কথা হয়েছিল 1 বছরের ট্রেনিং পিরিয়ড শেষ হলে তারপরে কনফার্মেশন দিচ্ছেন, তা আপনারা যখন দিচ্ছেন না তাহলে আমি আর করবো না, আমি আসবো না। এই ভুল বোঝাবুঝি হয়েছে। টাকার এতে ছেলে আজ যায়। কোথায় সেটা? কোথায়? টেসমা করতে। আগরপাড়া টেসমা করতে। আচ্ছা, তা গেল না কেন? ভালো কনসার্ন তো না, ও যে সময় ছিল সেই সময় ম্যানেজমেন্টটা খুব একটা সুবিধা ছিল না। আচ্ছা, যাই হোক। তার সেটা কত সালে? হ্যাঁ, কত সালে? ও ওখানে গেছে তখন 21 করোনাটার সময়। হ্যাঁ, 21-22 অবধি করেছে, ছেড়ে দিয়েছে তারপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তারপরে 24 থেকে আবার কর্মের যোগ তো লেগেই বসে আছে ওর। কর্মের জন্য হ্যাঁ, চেষ্টা করতে বলুন। পুজোর হ্যাঁ খুব চেষ্টা করছে জানেন দাদা, এটাই আপনাকে বলা। পুজো দেয়ালির পর থেকে আমার কথা শুনুন এবার। পুজো দেয়ালির পর থেকে মোটামুটিভাবে আপনার ছেলের কর্ম আবার লেগে যাবে। এই দুর্গাপুজো দেয়ালির পর থেকে চান্স এখনও অন আছে, অন নেই সেরকম কিছু না, এখনও অন আছে। ভালো করে চেষ্টা করতে বলুন। 19শে জুলাই থেকে চান্স অন হয়ে আছে, চেষ্টা করতে বলুন, তারপরে দেখা যাবে। ঠিক আছে? হ্যাঁ ও খুব হার্ড অ্যান্ড সোল লেবার দিচ্ছে জানেন তো, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বাইরেও দিতে বলুন। হ্যাঁ হ্যাঁ পশ্চিমবঙ্গের বাইরেও দিতে বলুন, খালি পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরে দিতে বলুন। ঠিক আছে? টাটা মানে ঝাড়খণ্ড, বিহার থেকে শুরু করে পশ্চিম প্রান্তে যা হয়, পশ্চিমবঙ্গের পশ্চিমে যা যা রাজ্য আছে হ্যাঁ ওর ট্রেড অনুযায়ী, সেই অনুযায়ী ওকে চেষ্টা করতে বলুন। টাইম অন আছে, জুলাই মাসের 19 তারিখের পর থেকে হয়ে যাবে, না হলেও দুর্গাপুজো কালী পুজোর পর জেনুইন হয়ে যাবে বলে আশা রাখি। ঠিক আছে? তাহলে আশা আছে বলছি, একদম আশা আছে। চেষ্টা করছি যেভাবে, চেষ্টা করে যাক, একদম চেষ্টা করে যাক, লেগে যাবে, লেগে যাবে। আচ্ছা। দুর্গাপুজো কালী পুজোর পরে তো অবশ্যই লাগবে। মুশকিল মুশকিল। যাই হোক, আপনার ছেলের মূল সমস্যাটা, ব্যাপার হচ্ছে আপনারা ফোন করেন, জিজ্ঞাসা করেন, 100 বার জিজ্ঞাসা করতেই পারেন, কারণ অনলাইনে আমরা তো বলার জন্যই আপনাদের কাছে বসি। 100 বার জিজ্ঞাসা করতে পারেন। একটু চোখ কান খোলা রেখে যদি জ্যোতিষশাস্ত্রটাকে মানে কি বলবো, মানে একটু বোঝেন বা শোনেন, তাহলে কার কখন কি হতে চলেছে সেটা ঠিক মতো বোঝা যায়। সেটা অন্তত আমার অনুষ্ঠান যদি সিটিভিএনের পর্দায় শোনেন, অথবা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল শাম্ভবী অ্যাস্ট্রো যদি শোনেন, তাহলে আপনার ছেলের প্র্যাকটিক্যালি গত 1.5 বছর ধরেই এরকম যে সিচুয়েশানটা হতে চলেছে সেটার ইন্ডিকেশান দেওয়া ছিল। তার কারণ রাহু কেতুর উল্টো ট্রানজিট 5খানা পয়েন্টের জন্য তৃণমূল কংগ্রেস সরকারটা চলে গেছে। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে রাহু কেতুর উল্টো ট্রানজিট। তাদের যখন জন্ম হয়েছিল দলটার, সেই সময় রাহু কেতুর অবস্থান আর আজকের রাহু কেতুর অবস্থান তৃণমূল কংগ্রেসের জন্মছকে উল্টোভাবে আছে। তো 5টা পয়েন্ট যে আমি অ্যানালিসিস করেছি আমার ইউটিউবে, তার মধ্যে এটা একটা পয়েন্ট। এবার তৃণমূল কংগ্রেসের মতো একটা বড় দল, এত নোট আছে যাদের, তারা কিছু করতে পারলো না, গদি উল্টে গেল। তা আপনার ছেলে, আমি বা বৃষ্টি বা আপনি, আমরা সামান্য ইন্ডিভিজুয়াল, সামান্য মানুষ, একক মানুষ, তাদের রাহু কেতু যখন উল্টোভাবে রাশি লগ্নের সাপেক্ষে যাবে, কি এফেক্ট দেবে সেগুলো না সব বলা থাকে আমার শাম্ভবী অ্যাস্ট্রোয়। আসলে কি বলবো আপনাদের, আপনারা ভাবেন যে সবই কপালের খেলা। কপালের খেলা না, জ্যোতিষশাস্ত্র কর্মের খেলা, দিশার খেলা। সেটাকে ভাবুন, তাহলেই ঠিক থাকবে। একদম। আর বিজ্ঞানসম্মত উপায়ে জ্যোতিষ আমাদের সাথে থাকুক, আমরা প্রত্যেকে ভালো থাকি জ্যোতিষকে সাথে নিয়ে। আজকের জন্য আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।